বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আমার প্রিয় রাজনৈতিক সহকর্মীবৃন্দ এবং সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। রামাদানুল করিম। একটা ক্রান্তি লগ্নে আমরা এই সংবাদ সম্মেলন করছি এবং এই সংবাদ সম্মেলনটি অত্যন্ত যুগোপযোগী এবং জাতীয় পার্টির জন্য আমরা মনে করি একটি তথ্য বিশ্লেষণ, একটি আত্মোপলব্ধি এবং জাতির সামনে তুলে ধরা যে আসলে কি প্রেক্ষাপটে আমরা ভোটে গিয়েছি, কি প্রেক্ষাপটে আমরা তফসিল পিরিয়ডে কি কি সমস্যা অনুভব করেছি এবং ভোটের দিন কি হয়েছে, আমরা কতটুকু জানতে পেরেছি, এটি সম্পূর্ণভাবে তুলে ধরার জন্য আজকের এই সংবাদ সম্মেলনটি। আমি আমার বক্তব্যের শুরুতেই ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিজয়ী বিএনপিকে অভিনন্দন জানাচ্ছি। জনাব তারেক জিয়া, যিনি দীর্ঘদিন নির্বাচিত থাকার পরে উনি প্রধানমন্ত্রী হয়েছেন এবং তার পরিবার অত্যন্ত নির্যাতিত ছিলেন বিগত সময়ে। তার মা বেগম জিয়া 2 বছর জেলে ছিলেন। আমি মনে করি সকল প্রতিহিংসা, রাগ, ক্ষোভ, দুঃখের ঊর্ধ্বে থেকে উনি বাংলাদেশ চালাবেন। বাংলাদেশে এখন ভেন্ডেটাবিহীন রাজনীতি প্রয়োজন, ভেঞ্জেন্সবিহীন রাজনীতি প্রয়োজন, প্রতিহিংসাবিহীন রাজনীতি প্রয়োজন, দেশ গড়ার রাজনীতি প্রয়োজন। ওনার পিতা শহীদ জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের মাধ্যমে আওয়ামী লীগ এবং জামাতকে রিভাইভ করেছিলেন। আমরা আশা রাখব জনাব তারেক জিয়াও তার পিতার পদাঙ্ক অনুসরণ করে বহুদলীয় গণতন্ত্রের মাধ্যমে দেশকে চালাবেন। দেশে বহুদলীয় না থাকলে, বহু মত না থাকলে যে কোনো সরকার, যে কোনো দেশ, যে কোনো রাষ্ট্রই আস্তে আস্তে এককেন্দ্রিক হয়ে যায়, আস্তে আস্তে স্বৈরাচারের দিকে ধাবিত হয়। তো আমি ওনাকে অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি আমরা বিগত আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার পরেও শুধুমাত্র ভোটে অংশগ্রহণ করার কারণে আমাদেরকে বিভিন্ন ট্যাগিং দেওয়া হয়েছিল, দোষর বলা হয়েছিল, আমাদেরকে অপদস্থ করা হয়েছে, অপমান করা হয়েছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এবং রাষ্ট্রের সক্রিয় অংশগ্রহণে। সেইখানে আমরা বলতে চাই যে আমরা 86 সালে যে ভোট করেছিলাম সেটা বিএনপি অংশগ্রহণ করেনি, সেটা কিন্তু জামাত অংশগ্রহণ করেছিল 86 সালের ভোটে। আবার 88-র ভোটে আসম ফিরোজ সাহেব অংশগ্রহণ করে বিরোধী দলীয় নেতা হয়েছিলেন, সেখানে বিএনপি জামাত কেউ, বিএনপি আওয়ামী লীগ কেউ অংশগ্রহণ করেনি। বিএনপি নিজেও 96 সালে 15ই ফেব্রুয়ারিতে একটি সম্পূর্ণ একতরফা ভোট বিএনপি করেছিল। 2006 সালে 1,28,00,000 ভোটার দিয়ে একটা ভ্রান্ত ভোট করার চেষ্টা করা হয়, ইয়াজউদ্দিনকে কেয়ারটেকার গভর্নমেন্টে হেড করা হয়। তো আমরা মনে করি শুধুমাত্র ভোটে অংশগ্রহণের কারণে কেউ স্বৈরাচার বা স্বৈরাচারের দোষর হতে পারে না। জাতীয় পার্টি স্বৈরাচার বা স্বৈরাচারের দোষরের মতো কোনো কাজ করেনি, কিন্তু ভোটের হিসাবকে মাথায় রেখে ভোটটিকে নিয়ন্ত্রণ করার জন্য, ত্রয়োদশ নির্বাচনটিকে নিয়ন্ত্রণ করার জন্যই একটা মাস্টার প্ল্যানের অংশ হিসাবে, একটা ডিজাইনের অংশ হিসাবে, একটা ব্লুপ্রিন্টের অংশ হিসাবে বিগত আন্দোলনের পর থেকেই স্বল্পতম সময়েই আন্দোলনকারী কিছু ছাত্ররা এবং অন্যান্যরা জাতীয় পার্টিকে সাইডলাইন করার চেষ্টা করে এবং সরকারকে হুমকি দেয়, ঐক্যমত্য কমিশনকে হুমকি দেয়, নির্বাচন কমিশনকে হুমকি দেয়। ফলশ্রুতিতে দেখা যায় জাতীয় পার্টির অফিসে 3 বার আগুন দেওয়া হয় এবং সে আগুন দেওয়ার পরে আমরা যখন মামলা করতে যাই সে মামলাটি গ্রহণ করা হয় না এবং কাউকে অ্যারেস্টও করা হয় না। জাতীয় পার্টিকে ঐক্যমত্য কমিশন ডাকে না, ইউনিট গভর্নমেন্ট একবার ডেকে আর কখনোই ডাকেনি এবং নির্বাচন কমিশন, যেটি নিবন্ধিত সকল দলের অভিভাবক, শপথ ভঙ্গ করে নির্বাচন কমিশনে জাতীয় পার্টির সাথে কোনো সংলাপ করে না। এই প্রেক্ষাপটে মিডিয়াও কিছুটা নিয়ন্ত্রণের মধ্যে ছিল। আমরা দেখেছিলাম মিডিয়াতে আমরা যখন টক শোয়ে যেতাম হুমকি দেওয়া হতো, মিডিয়াতে আগুন দিয়ে দেওয়া হবে এবং টক শো থেকে উঠে যাওয়া হবে। মিডিয়াকে চাপের মধ্যে রেখে জাতীয় পার্টির নিউজগুলো যেন ছাপানো না হয় সে প্রক্রিয়াটাও করা হয়েছিল। তাহলে একটি নির্বাচনকালীন সরকার, অন্তর্বর্তী সরকার, যেটি সকল নিবন্ধিত দলের জন্য সমতার সৃষ্টি করবে, ফেয়ারনেস সৃষ্টি করবে, আমরা দেখলাম সেই সরকারটি পিক অ্যান্ড চুজ করে কারো কারোর সাথে বসলো আর কারো কারোর সাথে বসলো না। কাউকে ডাকলো, আপনাকে বসতে বলছে, কাউকে ডাকলো, কাউকে ডাকলো না, কাউকে সম্মান দিল, কাউকে সম্মান দিল না। পুরো জিনিসটি ছিল একটি ম্যাটিকুলাস স্কিম, প্রশাসনকে এবং স্টেক হোল্ডারকে একটা মেসেজ দেয়া, সামনের ভোটে জাতীয় পার্টিকে প্রয়োজনে নাস্তানাবুদ করা হবে এবং সে বিষয়ে প্রশাসনকে একটা মেসেজ দিয়ে প্রশাসনকে তৈরি করা হলো।
এই প্রশাসনিক মেসেজের কারণেই আমরা মনে করি আজকের এই বিপর্যয়টা ঘটানো হয়েছে আর্টিফিশিয়ালি, কৃত্রিমভাবে। এবং শুধু তাই না, সরকারি পৃষ্ঠপোষকতায় আমাদের দলে ভাঙনও ঘটানো হয়েছিল। জিএমকেদেরকে বাদ দিয়ে দল গঠন করেন, আমরা আপনাদেরকে সহযোগিতা করবো, এমন কথা সরকারি মহল থেকে বলা হয়েছিল বলে আমরা শুনেছি, এবং দলটি একটু ভাঙনের মুখেও পড়েছে। তো আমরা মনে করি ইউনুস ইন্টারিম গভর্নমেন্ট, যারা একটা বিপ্লব আন্দোলন পরবর্তী সময়ে এসেছিল, মুখ্য উদ্দেশ্য ছিল একটি ইলেকশন করা। ইলেকশনের জন্য, ইলেকশন বলতে ফেয়ার ইলেকশনকেই বোঝায়, আনফেয়ার ইলেকশন কোনো ইলেকশন না। সেই ইলেকশনের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা, সমতা তৈরি করা, কিন্তু আমরা দেখলাম সেই সরকার সমতা সৃষ্টি না করে বৈষম্য করলো। বৈষম্য বিরোধী আন্দোলন থেকে যে সরকারের জন্ম হলো, সে সরকার নিজেই বৈষম্য করলো, এবং বৈষম্যটা দৃশ্যমান ছিল। সেই অবস্থায় জাতীয় পার্টিকে অনেকে নিবন্ধন বাতিলের দাবি তোলে, অনেকে জাতীয় পার্টিকে ভোট করতে দেয়া হবে না এমন দাবি তোলে, জাতীয় পার্টিকে হাত পা বেঁধে সাঁতার কাটার জন্য নির্বাচনে নিয়ে আসার প্রেক্ষাপট তৈরি হয়। জাতীয় পার্টি কোনো কর্নার থেকে কোনো সাপোর্ট পায় না, কোনো কর্নার থেকে কোনো আইনগত অধিকার রক্ষার কোনো প্রেক্ষাপট ছিল না। তথাপি আমরা গণতন্ত্রের স্বার্থে, দেশের স্বার্থে আমরা নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নেই। 196 জন মনোনয়ন জমা দেন, তার মধ্যে 6 জন নারী ছিলেন। এই 6 জন নারীর মধ্যে একজন খ্রিস্টান নারী ছিলেন, একজন হিন্দু নারী ছিলেন। আমরা একটা ইনক্লুসিভ মেথড ফলো করে 196কে নমিনেশন জমা দেন। খুব দুঃখজনকভাবে আমরা দেখেছি তুচ্ছ কারণে কারেক্টেবল মিস্টেক ছিল, মিস্টেক অফ নট সাবস্টেন্সিয়াল নেচার, কিন্তু সেসব মিস্টেকের জন্য ডিসি সাহেব, রিটার্নিং কর্মকর্তা আমাদের 45 জনের নমিনেশন বাতিল করেছে। একই ধরনের মিস্টেকের জন্য অন্য পার্টির কাউকে নমিনেশন বাতিল করেনি। এটাও ডিজাইনের অংশ ছিল যে জাতীয় পার্টির 45 জন প্রার্থী, তার মধ্যে 4-5 জন অত্যন্ত মুখ্য উইনিং ক্যান্ডিডেট ছিলেন, তাদেরকে ভোটের মাঠ থেকে সরিয়ে ঢাকায় এবং সুপ্রিম কোর্টে ব্যস্ত রাখার একটা নীল নকশা ছিল। এবং নির্বাচনের তফসিল পিরিয়ডে প্রায় 10 থেকে 12 দিন আমরা দল গোছানো বাদ দিয়ে, ভোটের কাজ বাদ দিয়ে, ভোটের প্রেক্ষাপট তৈরি করার বক্তব্য না দিয়ে আমাদেরকে প্রার্থিতা বাঁচাতে হয়েছে। এবং পার্সেন্টেজ ওয়াইজও আমাদের হাইয়েস্ট ছিল আমাদের এই প্রার্থিতা বাতিলের। অ্যাপিলেট সুপ্রিম কোর্টে যখন আমরা নির্বাচনে আপিল শুনানি করছিলাম, সেই সময়ও একটা মহল সেখানে নির্বাচন কমিশন ঘেরাও করে এবং জাতীয় পার্টিকে ভোট করতে দেওয়া হবে না এমন একটি দাবি জানায়, এবং আপিল শুনানি বন্ধ রেখে আধা ঘন্টা দেরিতে আপিল শুনানি করে প্রধান নির্বাচন কমিশনার তাদের বক্তব্য শোনেন। আমি নিজে সেখানে উপস্থিত ছিলাম। অর্থাৎ একটি গ্রুপকে ভোট করতে দেওয়া হচ্ছে না, আরেকটি গ্রুপ ভোট আমাদেরকে বাতিল করছে, তাদেরকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এই সমস্ত করে আমাদেরকে একটি বৈষম্যমূলক পরিবেশের মধ্যে আমাদেরকে নিয়ে যাওয়া হয়। এবং আমরা যারা মহাসচিব ছিলাম, আমি মহাসচিব হিসাবে আমি নিজেও নির্বাচনের কৌশলগত কাজগুলো বাদ দিয়ে প্রার্থিতা বাঁচানোর জন্য হাইকোর্ট, সুপ্রিম কোর্ট এবং নির্বাচন কমিশনে ব্যস্ত ছিলাম। এর ফলশ্রুতিতে আমরা কৌশলগতভাবে কিছুটা দুর্বল হয়েছিল। আমাদের 4 জন প্রার্থী জেলে ছিল, এখনো আছে। এর মধ্যে গোলাম কিবরিয়া টিপু, যিনি একজন বীর মুক্তিযোদ্ধা, সাবেক সংসদ সদস্য, ওনাকে প্রথমে একটি মামলায় অ্যারেস্ট করা হলো, পর্যায়ক্রমে 13টি মামলায় অ্যারেস্ট করা হয়। পরবর্তীতে আমরা হাইকোর্ট থেকে ওনার জন্য নট টু হ্যারেস ইন এনি আননোন কেস একটা ডিরেকশনও নেই। ডিরেকশন নেওয়ার পরেও তাকে জামিন দেওয়া হয় না, এবং তার 2টি আপিলের বিরুদ্ধে অ্যাপিলেট ডিভিশনে অ্যাপিল করা হয়। অর্থাৎ উনি যেন ভোট করতে না পারেন, উনি যেন ভোটের সময় মুক্ত হতে না পারেন, এটি ছিল মুখ্য উদ্দেশ্য। তাহলে লেভেল প্লেইং ফিল্ড কিভাবে থাকলো? একজন জেলে থেকে ভোট করছেন, তাকে বারবার মামলা দিয়ে আটক করা হচ্ছে, আরেকজন ওপেন ফিল্ডে ভোট করছেন। এটা তো সমতা হলো না, এটা তো ফেয়ারনেস হলো না, এবং এটা বৈষম্যমূলক হলো। এবং শুধু তাই না, মনোনয়ন জমা দেওয়ার সময় আমাদের প্রার্থীরা মবের শিকার হয়েছে। যেদিন মনোনয়ন বৈধ হয়েছে, রংপুরে, নওগাঁতে এবং নাটোরে ডিসি অফিসে মব করা হয়েছে, ডিসি অফিসে ডিসি সাহেবের সামনে মব করা হয়েছে, এবং এর মাধ্যমেও একটা মবের আতঙ্কে রাষ্ট্রকে নিয়ে যাওয়া হয়েছে, প্রার্থীদেরকে নিয়ে যাওয়া হয়েছে। আমরা দেখেছি আমাদের এক প্রার্থীকে অপদস্থও করা হয়েছিল। মূলত জাপা ভোট করতে পেরেছিল শেষের 5 থেকে 7 দিন। এবং উদাহরণ হিসেবে বলতে পারি, আমাদের উইনিং সিট যেগুলো ছিল, তার মধ্যে মানিকগঞ্জে মান্নান সাহেব ছিলেন, সাতক্ষীরাতে আশরাফুজ্জামান সাহেব ছিলেন, কুড়িগ্রাম 1-এ মোস্তাফিজুর রহমান 4 বারের এমপি, ঠাকুরগাঁ 3-এ হাফিজউদ্দিন আহমেদ, নীলফামারী সৈয়দপুরে সিদ্দিকুল আলম, গাইবান্ধা 1-এ আমি ছিলাম 2 বারের এমপি, রংপুর সদরে জিএম কাদের, এছাড়াও আরো বেশ কিছু আসন
যেখানে আমরা কোনো প্রকার জোট মহাজোট ছাড়াই এককভাবে অনেকবার জয়লাভ করেছি, দেখা গেছে আমাদেরকে সেখানে পরাজিত করা হয়েছে। শুধু পরাজিত করা হয়েছে না, আমাদেরকে তৃতীয় করা হয়েছে এবং দু একটি জায়গায় জামানত বাজেয়াপ্ত করা হয়েছে। এই রেজাল্টটি অ্যাস্টনিশিং, সারপ্রাইজিং, শকিং। ইট ইজ নট রিফ্লেক্টিভ, ইট ইজ নট রিপ্রেজেন্টেটিভ। যে জনমত আমাদের আছে, যে অতীত ভোটের ট্র্যাক আমাদের আছে, যে ক্যাম্পেইন আমরা করেছি, আমাদের জনসভায় যে পরিমাণ লোক হয়েছে, তার সাথে কোনোভাবেই ভোটের রেজাল্টটা সামঞ্জস্যপূর্ণ না। ইট ইজ অ্যাবসলিউটলি ডিসপ্রপোর্শনেট। কেন করা হয়েছে? সরকার বা ইউনিট সরকারের বিরুদ্ধে আমরা তীব্রভাবে সমালোচনা করেছিলাম, জিএম তাদের তীব্রভাবে সমালোচনা করেছিল, আমিও করেছিলাম। অর্থাৎ সেই সরকারের একটি রাগ গ্রাস ছিল যে জাতীয় পার্টিকে ভোটে একটিও আসন যেন সংসদে না দেওয়া হয়। সেজন্য আমাদের প্রতিপক্ষের ভোট বাড়ানো হয়েছে, তার কিছু আলামত আমরা পেয়েছি, এবং আমাদের ভোট কমানো হয়েছে। আমাদের ভোট কমানোর পিছনে দুটো ডিজাইনের অংশ ছিল। একটা ছিল আমাদেরকে তৃতীয় করা হবে, আরটা হচ্ছে যদি কখনো উচ্চকক্ষ হয়, আনুপাতিক ভোটে আমরা যেন উচ্চকক্ষ একটি আসন না পাই, সেই জন্য এই ডিজাইনটি করা হয়েছিল। গাইবান্ধা একে আমার আসলে মাত্র 33,000 ভোট আমাকে দেখানো হয়েছে। কেন্দ্রভিত্তিক রেজাল্টে আমরা ঘষা মাজা পেয়েছি, এবং শুধু তাই না, সেখানে একটি সেন্টারে আমি মাত্র 13 ভোট পেয়েছি, যেখানে আমার 2 সেট এজেন্ট ছিল 26 জন। তো 26 জন এজেন্ট, ভোট করেছি 13। সারা দেশব্যাপী অসংখ্য সেন্টারে জাতীয় পার্টিকে 0 ভোট দেখানো হয়েছে। কেন্দ্রভিত্তিক রেজাল্টে ঘষা মাজা দেখেছি, আমরা ঘষা মাজা দেখেছি, এবং জাতীয় পার্টির ভোটের মধ্যে কেটে সেখানে কেটে দেওয়া হয়েছে, আরেকজনের সামনে একটা অক্ষর বসানো হয়েছে, এমন একটি কাগজ আমাদের কাছে এসেছিল। টিআইবি নিজেও বলেছে তারা 70টি আসনে স্টাডি করেছে দৈবচয়নের ভিত্তিতে, তার মধ্যে 40টি আসনে তারা কোনো না কোনো অনিয়ম পেয়েছে। যদি দৃশ্যমান কোনো না কোনো অনিয়ম পাওয়া যায়, এটিকে আমি বলবো এক বালতি দুধের মধ্যে 1 ফোঁটা চানা। যদি প্রশাসনিক সহযোগিতা একটা জাল ভোট হয়, তাহলে 1 লক্ষ হতে পারে, একটি আসনে হলে 300 আসনেও হতে পারে। এই অবস্থায় আমরা মনে করি এটি একটি হাইব্রিড ভোট। এখানে কোনো কোনো আসনে স্টাফিং হয়েছে, কোনো কোনো সেন্টারে, কোনো কোনো সেন্টারে ভোটের দিন ভোট শুরুর আগেই স্টাফিং হয়েছে, এটাও টিআইবি রিপোর্টে আসছে। কোনো কোনো সেন্টারে এজেন্টকে বের করে দেওয়া হয়েছে, কোনো কোনো সেন্টারে ইঞ্জিনিয়ারিং হয়েছে, কোনো কোনো সেন্টারে জামাত বিএনপি যৌথভাবে পাল্লা দিয়ে ইঞ্জিনিয়ারিং করেছে। সেখানে 2 প্রার্থীর ভোট দেখবেন আপনার 1.5 লাখের উপরে। কোনো জায়গায় কোনো ইঞ্জিনিয়ারিং হয়নি, সুষ্ঠু ভোট হয়েছে, সেখানে দেখবেন 60-70 হাজার ভোটে এমপি হয়ে গেছে। আবার কোনো কোনো জায়গায় জাতীয় পার্টির আসনে আমাদের প্রতিপক্ষরা 1,20,000, 1,40,000, 1,60,000, 1,80,000 ভোটে এমপি হয়েছে। বিগত 12টি ভোটের সাথে যেটি কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ হয়নি। একটি দল যদি 12টি ভোটে সর্বোচ্চ ভোট পেয়ে থাকে 50,000 ভোট, আজকে 13তম ভোটে সে 1.5 লাখ ভোট পেতে পারে না, এটি হতে পারে না। আলাদিনের চেরাগ মাধ্যমে এই ভোটগুলোকে বাড়ানো হয়েছে, ইনফ্লুয়েট করা হয়েছে। কোনো কোনো জায়গায় 30% ভোট পেয়ে এমপি হয়েছে, কোনো কোনো জায়গায় 60% ভোট পেয়ে এমপি হয়েছে। পাশাপাশি দুটি আসনের ভোটিং ট্রেন্ডসে দেখা যায় কোথাও ভোট কাস্টিং 40%, কোথাও ভোট কাস্টিং 70%। পাশাপাশি 2 জেলার মধ্যে করলেও দেখা যায় কোথাও ভোট 40% কাস্ট হয়েছে, কোথাও 70% কাস্ট হয়েছে। আমরা মনে করি প্রশাসনিক সহযোগিতায় ভোট কাস্টিং বাড়ানো হয়েছে, এবং এ বিষয়ে ইতিমধ্যে ইউএনডব্লিউ বলেছে ভোট শান্তিপূর্ণ হলেও কাঠামোগত ত্রুটি ছিল। নাহিদ সাহেব বলেছে খলিলুর মন্ত্রী হওয়া উন্মোচিত ইলেকশন নির্বাচন ইঞ্জিনিয়ারিং হয়েছে। দিস ইজ অলসো আ ফ্ল্যাগ্রেন্ট ভায়োলেশন, কারণ যিনি নির্বাচনের সময় মন্ত্রী ছিলেন, তিনি নির্বাচনের পরবর্তী সময় গিয়ে আমরা দেখলাম তিনি আবার মন্ত্রী হলেন। অর্থাৎ নির্বাচনে তার একটা অনুচিত প্রভাব ছিল, তিনি বায়াস ছিলেন, এবং তার মন্ত্রী হওয়ার মাধ্যমে নির্বাচনটা কিছুটা কলুষিত হয়েছে। এবং টিআইবি নিজেও বলেছে জাল ভোট, বুথ দখল সহ নির্বাচনের আলামত পেয়েছে টিআইবি। 30টি আসনে জামাত 31টি আসনে পুনর্নির্বাচন চেয়েছিল, পুনঃগণনা চেয়েছিল, এবং শপথ ভায়োলেশনের জন্য বলেছিল। এবং অনেকেই বলেছে নির্বাচনটি তুলনামূলক সুষ্ঠু, গ্রহণযোগ্য ও প্রতিযোগিতামূলক। টিআইবির মতে 21.4% জাল ভোট হয়েছে, তাদের যে দৈবচয়নের 70টি ছিল তার মধ্যে 14.3% ভোটে আগেই সিল হয়েছে। তবে টিআইবি কোনো ইঞ্জিনিয়ারিং বলেনি। যদি জাল ভোট থেকে থাকে, যদি
আগেই সিল মারা থাকে, এটাকে ইঞ্জিনিয়ারিং ছাড়া আমরা কি বলবো? এবং এটি প্রশাসনিক সহযোগিতা ছাড়া সম্ভব না। এটি প্রশাসনিক সহযোগিতায় হয়েছে এবং জাতীয় পার্টির আসনগুলোতে বেশি করা হয়েছে, কারণ উদ্দেশ্য ছিল 2 কক্ষ সংসদ হলে 2 কক্ষ থেকেই জাতীয় পার্টিকে যেন সরিয়ে দেওয়া হয়। আমরা অনুভব করি সারা দেশে ভোটিং ট্রেন্ডসে জাপা আসনগুলোতে স্টাফিং হয়েছে, এজেন্টদেরকে বের করে দেওয়া হয়েছে, এজেন্টদের কাছ থেকে পূর্বে স্বাক্ষর নেওয়া হয়েছে, এজেন্টকে ভয়ভীতি প্রলোভন দেখিয়ে সরিয়ে দেওয়া হয়েছে, এজেন্টদের কাছ থেকে আগে স্বাক্ষর নেওয়া হয়েছে, ভোট কেনা হয়েছে, ব্যাপকভাবে ভোটের আগে ভোট কেনা হয়েছে। প্রশাসন এই বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি। অনেক সেন্টারে আমাদেরকে শূন্য ভোট দেখানো হয়েছে এবং জাপার ভোট অন্য মার্কায় দিয়ে দেওয়া হয়েছে। এটা সুনির্দিষ্ট একটা অভিযোগ আমাদের কাছে এসেছে। একজন পোলিং এজেন্ট বলেছে তিনি নিজে হাতে নাতে ধরেছিলেন, যখন গণনা হচ্ছিল তখন লাঙলের ভোটটি অন্য একটি মার্কায় দিয়ে দেওয়া হচ্ছিল, তখন সে সেটা প্রতিহত করেছে। একটি জায়গায় প্রতিহত করেছে, অসংখ্য জায়গায় প্রতিহত হয়নি। এবং কাইয়ুম সাহেব ইঞ্জিনিয়ারিং এর কথা বলেছেন, সার্জিস নিজে বলেছে, এমদাদ বর্ষা বিএনপির অল্প ভোটে হেরে যাওয়া প্রার্থী, তার আসনে বাতিল ভোট করা হয়েছে প্রায় 6-7 হাজার এবং বাতিল ভোট দিয়েই ডিফারেন্সটা ক্রিয়েট করা হয়েছে। তিনি ডিসি সাহেবকে অভিশাপ দিয়েছেন যে আমার সন্তান যেভাবে রাস্তায় রাস্তায় ঘুরছে, ডিসি সাহেব আপনার সন্তানও রাস্তায় রাস্তায় ঘুরবে। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম একটি দল জয়ী হওয়ার পরে সেই দলের পরাজিত প্রার্থী ডিসিকে অভিশাপ দিয়েছে, এটা ইতিহাসে প্রথম। অর্থাৎ এই ভোটের কারচুপি নিয়ে জামাত বলছে, বিএনপি হেরে যাওয়া প্রার্থী বলছে, এনসিপি বলছে, জাতীয় পার্টিও বলছে। এই সামগ্রিক বিচারে ভোটে অবশ্যই কিছু কলুষিত অংশ আছে এবং সবচেয়ে কলুষিত প্রার্থী হচ্ছে গণভোট। গণভোটে 73 লক্ষ বাতিল ভোট হয়েছে। একটি ভোটে 73 লক্ষ বাতিল ভোট কিভাবে হয়? এবং আমরা আমাদের এজেন্টকে জিজ্ঞাসা করেছি, যখন হ্যানা কাউন্ট হয়েছে তখন সেখানে কোনো এজেন্ট থাকতে দেওয়া হয়নি। তাহলে হ্যান এজেন্ট কে, নার এজেন্ট কে, এটা আমরা কি করে বুঝবো? এবং সেখানে প্রিজাইডিং ইচ্ছামতো ভোটটা কাউন্ট করেছে এবং ইচ্ছামতো উনি নাম্বারটা বসিয়েছে, সেখানে কোনো রক্ষা কবচ ছিল বলে আমার মনে হয় না। এবং সার্বিকভাবে ইতিমধ্যে বিএনপি গণপরিষদের শপথ নেননি, যেটি সাংবিধানিকভাবে সঠিক। কারণ আপনি বিয়ের আগে বাচ্চার আকিকা করতে পারেন না। একটি ভোট হচ্ছে, সেই ভোটে একটা সংসদ হবে, সেই সংসদ সার্বভৌম হবে। একটা অসার্বভৌম ঐক্যমত কমিশন একটা অর্ডিন্যান্সের মাধ্যমে একটা সংসদকে বেঁধে ফেলতে পারে না। আমরা মনে করি সেদিক থেকে বিএনপির সিদ্ধান্ত সম্পূর্ণরূপে সাংবিধানিক। হানা ভোটের পক্ষে অথবা গণভোটের পক্ষে অথবা জুলাই সনদের পক্ষে গোড়া থেকেই এটা ঐক্যমত ছিল না। 30টি নিবন্ধিত দলকে বাতিল করা হয়েছে। পাশাপাশি বিপুল না ভোটের অংশগ্রহণ প্রমাণ করে যে এ বিষয়ে জনগণের সার্বজনীন সম্মতি নাই। আমরা মনে করি সংবিধান যদি সংশোধন করতে হয় সেটি আবার সংসদের মাধ্যমে করতে হবে এবং বেসিক স্ট্রাকচারে যেসব সংশোধনী আঘাত করবে সেগুলোতে প্রয়োজনে গণভোট হবে, এটা সংবিধানে বিধান আছে। আমরা অনুভব করি সংসদ সার্বভৌম, আর কোনো প্রতিষ্ঠান সার্বভৌম হতে পারে না। আমাদের এই ফলাফল বিপর্যয়ে আমরা মর্মাহত, কিন্তু আমরা যেহেতু দৃশ্যমান ইঞ্জিনিয়ারিং আনফেয়ার অ্যান্ড করাপ্ট প্র্যাকটিসের ভিকটিম হয়েছি, রাষ্ট্রীয় ভিকটিম হয়েছি, আমরা এতে অবশ্যই আশাহত না। আমরা মনে করি জাতীয় পার্টি ঘুরে দাঁড়াচ্ছে, জাতীয় পার্টি ঘুরে দাঁড়াবে, জাতীয় পার্টি বিপুল শক্তি নিয়ে, সাংগঠনিক দক্ষতা নিয়ে সামনে দাঁড়াবে এবং আস্তে আস্তে আমরা আবার আগের শক্তি ফিরে পাবো। আমরা উদাহরণ হিসেবে বলতে পারি, বিএনপি জামাত 14 থেকে 18 5 বছর সংসদের বাইরে ছিল। 18 সালে বিএনপি মাত্র 5টি আসন পেয়েছিল। আজকে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। বিএনপি এবং জামাত মিলে 280টির মতো আসন পেয়েছে আজকের এই ভোটে। সেই প্রেক্ষাপটে আমরা মনে করি রাজনীতি একটি বহমান স্রোত। এই স্রোতে কখনো আমাদেরকে স্রোতের বিপরীতে সাঁতার কাটতে হবে, কখনো স্রোতের পক্ষে। আমরা অবশ্যই এখন একটি প্রতিকূল সময়ে পার করছি, কিন্তু জাতীয় পার্টি একটি গণতান্ত্রিক দল, নিবন্ধিত প্রাচীন গণতান্ত্রিক দল। আমরা ইনশাল্লাহ আমাদের জন্য সুবাতাস আসবে, আমরা সেই প্রতীক্ষায় আছি। পাশাপাশি গত পরশুদিন আমাদের জাতীয় পার্টির কিছু সিনিয়র নেতৃবৃন্দের নেতৃত্বে একটি টিম শহীদ মিনারে শ্রদ্ধা জ্ঞাপন করতে যাওয়ার সময় তীব্রভাবে মবের ভিকটিম হয়। নতুন সরকার এসে মবের বিষয়ে 0 টলারেন্স রাখবে, এটা আমাদের কাম্য ছিল। প্রশাসনের সামনেই আমাদের লোকের কাছ থেকে ফুল ছিঁড়ে নেওয়া হয়, ফুল ভেঙে দেওয়া হয়, ব্যানার মাটিতে ফেলে পদদলিত করা হয়। একটি সভ্য দেশে
একটি স্বাধীন দেশে, একটা গণতান্ত্রিক দেশে এই ধরনের ঘটনা তীব্র তীব্র নিন্দাজনক। যারা এই ঘটনাগুলো করেছে আমরা তাদের দোষী সাব্যস্ত করে দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি এবং এই সরকারকে সিদ্ধান্ত নিতে হবে তারা মবকে রাখবে নাকি রাষ্ট্রকে রাখবে। ইউনূস সরকার মব এবং রাষ্ট্রের মধ্যে মবকে বেছে নিয়েছিল এবং তারা প্রস্থান করেছে। বর্তমান সরকারকেও সিদ্ধান্ত নিতে হবে তারা মবকে রাখবে নাকি সংবিধানকে রাখবে। আমরা এই বিষয়ে দোষী ব্যক্তিদের তীব্রভাবে শাস্তি কামনা করছি, নিন্দা জ্ঞাপন করছি। ওই শহীদ মিনারটা পল্লীবন্ধু হুসেইন মোহাম্মদ এরশাদের করা, ওটা ভগ্নদশা ছিল। উনি ওনার আমলে থেকে পূর্ণাঙ্গ রূপ দেন। 1987 সালে রাষ্ট্রীয়ভাবে সকল ক্ষেত্রে বাংলা ভাষা প্রচলন করতে হবে, সংসদে আইন পাশ করে পল্লীবন্ধু হুসেইন মোহাম্মদ এরশাদ সেই আইন পাশ করেন। আজকে তার দল ফুল দিতে যাবে, তাকে অপদস্থ করা হবে। আমরা মনে করি এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সহ সকল আইন শৃঙ্খলা বাহিনীর এই বিষয়ে জবাব দিতে আসা উচিত এবং এই বিষয়ে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা উচিত। কারণ an act of injustice will create thousands incident of injustice. যদি আমরা এই একটাকে অ্যালাউ করি এরকম আরো হাজারো ঘটনা ঘটবে। আমরা অনুভব করছি নতুন সরকার নতুন উদ্দীপনা, নতুন প্রেরণা, নতুন চেতনা নিয়ে দেশ চালাতে চাচ্ছে, কিন্তু মবে অভ্যস্ত কিছু রাজনীতিবিদ, মবে অভ্যস্ত কিছু রাজনৈতিক দল তাদের পুরনো মব সংস্কৃতি দিয়ে সরকারকে নিয়ন্ত্রণ করতে চাচ্ছে। আমরা চাই সরকার আইনের অধীনে চলবে, আইনের শাসনে চলবে, সংবিধান মেনে চলবে। মবকে জয় করতে হবে, মবকে দমন করতে হবে, মবকে নির্মূল করতে হবে। আমি মনে করি এই বিষয়টি খুব দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত। আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। জি, আমরা মেনেও নিচ্ছি না, আমরা প্রত্যাখ্যাত করছি না, তবে আমাদের বিজয় আছে। আমরা যে কোনো মূল্যে ইউনূস সরকারের হাত থেকে রক্ষা পেতে চাচ্ছিলাম। আমরা আমাদের নিজস্ব রাজনৈতিক প্রজ্ঞা দিয়ে অনুভব করছিলাম ইউনূস সরকার আর কিছুদিন থাকলে দেশের অর্থনীতি ভেঙে পড়বে, রাজনৈতিক কাঠামো ভেঙে পড়বে। একটা গভর্নমেন্ট প্রয়োজন। এ ব্যাড গভর্নমেন্ট ইজ বেটার দেন নো গভর্নমেন্ট। ইউনূস সরকারের আমাদের সরকার ছিল, এটা কোনো সরকার না। সেই প্রেক্ষাপটে আমরা মনে করি নির্বাচনের পরে একটা ডেমোক্রেটিক ট্রানজিশন হচ্ছে, এটাকে আমরা সাধুবাদ জানাচ্ছি। তবে নির্বাচনে আমাদের অনেকগুলো আসনে যে পরিমাণ ইঞ্জিনিয়ারিং হয়েছে, আমরা নির্বাচনের ফলাফলটি মনে নিচ্ছি না। আমরা আমাদের জাতীয় পার্টির ক্ষেত্রে আমরা এই ফলাফলটি প্রত্যাখ্যান করছি অনেক ক্ষেত্রেই। এখন সামনে স্থানীয় সরকার ভোটে যদি সরকার পরিবেশ সৃষ্টি করতে পারে, যদি লেভেল প্লেইং ফিল্ড থাকে, সেখানে আমরা সিদ্ধান্ত নিব ভোটে অংশগ্রহণ করব কি না। নির্বাচনের পূর্বে আমাদেরকে আনফেয়ার ট্রিট করা হয়েছে, তফসিল পিরিয়ডে আমাদেরকে আনইভেন ফিল উপহার দেওয়া হয়েছে, ভোটের আগেও আমাদেরকে আনইভেন ফিল করা হয়েছে এবং প্রশাসন এবং পুলিশের কোনো সহযোগিতা আমরা পাইনি। অর্থাৎ সকল প্রার্থী সমান এরকম পরিবেশ ইউনূস গভর্নমেন্ট কোনোভাবেই সৃষ্টি করতে চায়নি। তারা জাতীয় পার্টিকে বৈষম্যমূলকভাবেই ট্রিট করেছে এবং সেটি ফলাফলে রিফ্লেক্ট হয়েছে। এই ফলাফল ইউনূস ইন্টারিম গভর্নমেন্টের সৃষ্ট ফলাফল, জাতীয় পার্টিকে 0 আসন দেয়া, এবং সেক্ষেত্রে তারা প্রাথমিকভাবে সফল হয়েছে। তবে চুলচেরা বিশ্লেষণে এর দায় অবশ্যই ইউনূস সরকার এড়াতে পারবে না। আমরা তো অতীতে দেখেছি যে যারা হেরেছে তারপরে একটা অভিযোগ করে আপনার ভোটের দিন কিংবা ভোটের পরের দিন আপনার কিন্তু আপনাদের কাছ থেকে আমরা পাইনি, বা আপনি যেটা বললেন যে ভোটের আগের দিন রাত্রে থেকে ভোটের রিডিং শুরু হয়ে গেছে, সেটাও কিন্তু আপনাদের দিক থেকে কোনো আমরা অভিযোগ পাইনি। এখন আপনারা পরাজিত হওয়ার পরে সেই আমাদের ট্রেডিশন অনুযায়ী আপনারা এই সংবাদ সম্মেলন করলেন কিনা, আবার জি, আমরা আমাদের সমস্ত প্রার্থীকে ঢাকায় ডেকেছিলাম। আমরা একটা রুদ্ধদ্বার 5 ঘন্টার বৈঠক করি তাদের সাথে এবং সেখান থেকে তাদের সকলের কাছে আমরা মন্তব্য নেই, সকলের কাছে কিছু এভিডেন্স নেই এবং তার ভিত্তিতে আজকে আমরা বলছি আমরা কার্টা ব্ল্যাঙ্কে বা ওপেন এন্ডেড কোনো মন্তব্য করতে চাইনি। একটা বস্তুনিষ্ঠ সায়েন্টিফিক মন্তব্য করার জন্যই আমরা একটু সময় নিয়েছি। ইসি বলেছে বিচ্ছিন্ন ঘটনা। তফসিল পিরিয়ডে ইলেকশন কমিশনে আমার সামনেই প্রার্থীকে মারা হয়েছে। ইলেকশন কমিশনের ভিতরে
তাদেরকে ব্লকেট করা হয়েছে, তখনও ইসি কোনো রোল প্লে করেনি। আমরা মনে করি এই ইসি দুর্বল, এই ইসি আজ্ঞাবহ ছিল এবং এই ইসি ডিজাইনের বাস্তবায়ন করেছে, এর বাইরে আর কিছু করেনি। এবং আমরা মনে করি তারাও মতকে অগ্রাধিকার দিয়েই ভোটটা পার করেছে। তাদের কোনো রকম উদ্দেশ্য ছিল 12 তারিখের ভোটটা শেষ করা, লেভেল প্লেইং ফিল্ড, সমতা, এই বিষয়ে তাদের কোনো আগ্রহ ছিল না। জি বলেন। আমি আপনার বলাই করি সন্দেহ মানে আমার একটা প্রশ্ন, জাতীয় পার্টির সেন্টার হেডকোয়ার্টারে কিন্তু সরকার 3 বার আগুন ছিল, কিন্তু জাতীয় পার্টির যে জেলা প্রতিবাদ উচিত ছিল সেটা কিছু করতে পারে না, তার পরে যাতে নির্বাচন অংশগ্রহণ করবো। আপনি সাংবাদিক? জি, আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছি কয়েকটা কারণে। তার প্রধান কারণ ছিল একটা, যে আমরা অংশগ্রহণ না করলে অনেকেই বলতো আওয়ামী লীগ অংশগ্রহণ করেনি তাই জাতীয় পার্টি অংশগ্রহণ করেনি। আমরা এই ট্যাগিং থেকে, এই তকমা থেকে বের হতে চাচ্ছি, প্রথম। দ্বিতীয় হচ্ছে আমাদের নিবন্ধন নিয়ে প্রচন্ড হুমকি দেওয়া হয়েছে। এই হুমকিতে আমরা নিবন্ধন আমরা রাখবো, এটি ছিল আমাদের চ্যালেঞ্জ। তৃতীয় হচ্ছে আমাদেরকে ভোট করতে দেওয়া হবে না, এটি ওপেন চ্যালেঞ্জ দেওয়া হয়েছিল। আমরা সেই চ্যালেঞ্জ গ্রহণ করে বলেছিলাম আমরা শেষ পর্যন্ত ভোট করব। আমরা শেষ পর্যন্ত ভোট করেছি। আমাদের পরাজয়টা দৃশ্যমান, কিন্তু আমাদের দৃশ্যমানতা ছিল এবং আমাদের অনেকগুলো অর্জনও আছে, সেগুলো অদৃশ্য অর্জন। আমার বিশ্বাস ভবিষ্যতে জাতীয় পার্টিটা সুফল পাবে। জি বলুন। স্পেসিফিক কারণ এই যে আপনাদের মানে এইবার ভোটের পরে আপনাদের যে ফলাফল রিপোর্ট হয়, যেটা আপনিও বলছেন ফলাফল রিপোর্ট, অনেকের ধারণা যে জাতীয় পার্টি গত 3 টার্মে আওয়ামী লীগের উপর অনেকটা ডিপেন্ডেন্ট ছিল, তো আপনারা দল বোঝানোতে অতটা মনোযোগী ছিলেন না হয়তো, সেটা একটা কারণ কিনা এই যে ফলাফল রিপোর্ট। যে আমি মনে করি অনেকগুলো দায় আমাদেরও আছে। জাতীয় পার্টি কিছু কিছু দায় এড়াতে পারবে না। একটা সময় দেশের বেশিরভাগ দল চাচ্ছিল জাতীয় পার্টি ভোট না করুক, কিন্তু আমরা ভোটে দিয়েছি, তাতে আমাদের ভোটারদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া হয়েছে। তবে রংপুর সদরে 20,000 ভোট পাওয়া, বিভিন্ন আসনে 30 থেকে 35,000 ভোট পাওয়া, জামানত বাজেয়াপ্ত হওয়া, এটি কখনোই আগের 12টি রেজাল্টের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। অর্থাৎ জাতীয় পার্টিকে ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে ভোট কমানো হয়েছে, শুধু হারানো হয়নি, কাস্টিং কম দেখানো হয়েছে। মুখ্য উদ্দেশ্য ছিল যেন 1% না হয়, এবং আপনি দেখবেন আমাদের ভোটটি 0.87% আটকে গেছে। অর্থাৎ বাইনারি একটি কনস্পিরেসির ভিকটিম হয়েছে জাতীয় পার্টি। সংসদে একটি আসন না পাওয়া, আবার সারা দেশব্যাপী যেন ভোট কম পাওয়া। যে দলটি 96 সালে 16%, 17% ভোট পেয়েছিল, সে দলটি এখন 1% নিচে ভোট পেতে পারে না, কারণ সেই ভোটাররা এখনো জীবিত আছে। যারা 4 বার, 5 বার, 6 বার লাঙ্গলে ভোট দিয়েছে, তারা এবার লাঙ্গলে ভোট দেবে না, এমনটি হতে পারে না। তবে আপনার সাথে একমত, আমরা তরুণ ভোটারদের সাথে এখনো পুরোপুরি কানেক্ট হতে পারিনি। সামনের দিনগুলোতে যে কোনোভাবেই হোক আমরা তারুণ্যের সাথে কানেক্ট হব, নিউ ভোটাররা যেন আমাদেরকে ভোট দেয় সেটার ব্যাপারে আমরা সচেষ্ট থাকবো। জি জি, আর কেউ কিছু বলবেন? থ্যাংক ইউ। আপনি কিছু বলছিলেন? বলছিলাম যে সবই এসছে, একটা আসন জাতীয় পার্টি পেল না, সেইটার স্পেসিফিক কারণ আপনারা কি? জি, স্পেসিফিক 96-91 সালে যদি আপনাদের মনে থাকে কি প্রতিকূল অবস্থায় আমরা ভোট করেছিলাম, সেখানে আমাদের সকল এমপি মন্ত্রী জেলে ছিল, এরশাদ স্যার জেলে ছিলেন, তখন আমরা 35টি আসন পেয়েছিলাম। এবার একটিও পেলাম না, কারণ একটি ইউনিট সরকার চায়নি জাতীয় পার্টি একটিও আসন পাক, এবং সেটার জন্য তারা সুনির্দিষ্ট ডিজাইন করে প্রশাসনিক কারিগরির মাধ্যমে জাতীয় পার্টিকে হারিয়ে দেওয়া হয়েছে সবগুলো আসনে।